শ্রীভূমি শহরের বুকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর জখম জেলা বিচারক শান্তনু শর্মা। আরো 2 পথচারী গুরুতর আহত হন। বর্তমানে সিভিল হাসপাতালে তারা চিকিৎসাধীন। শ্রীভূমি শহরের মাঝমধ্যে ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, যেখানে গুরুতরভাবে আহত হন শ্রীভূমি জেলার বিচারক শান্তনু শর্মা। জানা গেছে, শ্রীভূমি শহরের 34 নম্বর জাতীয় সড়কে নিজের AS01DN 7594 নাম্বারের ওয়াগনার গাড়ি চালিয়ে কর্মস্থলে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারানোর পর গাড়িটি প্রথমে এক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা মারে, এরপর একটি টমটম এবং একটি স্কুটিকেও সজোরে আঘাত করে। প্রায় 500 মিটার দূরত্ব অতিক্রম করার পর চালকের আসনে বসে তিনি গাড়িটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অতিরিক্ত গতির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে বিচারকের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন 2 পথচারী। আহতদের নাম অনুপ কুমার চক্রবর্তী ও অনুপ ধর বলে জানা গেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন এবং আহতদের চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সদর থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত ওয়াগনার গাড়িটি নিজেদের জিম্মায় নিয়ে আসে এবং তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে। আমি চালাই দুষ্কর্ষণ যে তাই নিয়ে ওখান অভিযুক্ত হয়ে গেছে। ওকে, এই যে গাড়িটা দেখা, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটু সামনে কোটার অলমোস্ট নিচে। এই গাড়িটায় একটা বাইকে বাড়ি মারছে। এই বাইকের 2 জন মানুষ সামনে এইগুলা সেফা হইয়া ভিতরে ঢুকে গেছে। এই ইম্প্যাক্টটা একটা ইয়ের লগে হয়েছে। লেফট সাইডে আছিল একটা ওয়ার্কশপ ওইখানে স্কুটি ঠিক করে টুকটুকু আছিল, যেন প্যাসেঞ্জার আছিল। একটা 2 জনে মারছে, স্কুটি পুরা কন্ডেম হয়ে গেছে। হ্যাঁ, যে ভদ্রলোকে মারছে 15 বছরের মানুষ, তাকে বুকে ব্লিডিং হন, তারারে রিকভারি করিয়া এবং হসপিটাল পাঠানো হয়েছে। গাড়ি সুইফট ম্যাজিস্ট্রেট চালানি আছে। গাড়িটা আপনি প্রথম ব্যাংকের এখানে মারছে, ব্যাংকের এখানে মারার পরে টাইম পিডব্লিউডির সামনে পাইছে গাড়িটা অ্যাবনর্মাল অবস্থায়। ওই পুনাতে একটা অটো আছে, ওই যে গাড়ি দেখলাম, গাড়ির এখানে একটা অটো রাখা আছে, অটোতে সাইড মারছে। ওই কালবাটের এখানে বাইক আছিল, হেড দৌড়িয়া নামছে, নামিয়া এই বাইকটা রাখা আছিল এখানে। এই বাইকও মারি এই বাইকে ইনজুরি করছে। এখানেও আছে 2 জন মানুষ আওয়াত আছিল। এদিকে টুকটুক একটা আওয়াত আছে, টুকটুকে বাঁচানির লেগে হে সাইড দিয়ে এবং দোকানের ভিতরে ঢুকছে। আর লোক 2 জন বাড়ি মারিয়া গাড়ি নিচে ফেলাইছে। এই 2 জনের অবস্থা সিরিয়াস। এরপরে এখানে একটা স্কুটি রাখা আছে, স্কুটিটা পুরো ভাঙি দিচ্ছে। ভাঙ্গিয়া গিয়া গাড়িটা থামছে ওই বাসার সামনে। কেটা গাড়ি আসলো এটা? কোন দিক থেকে আওয়াজ আসলো গাড়িটা? কোন দিক থেকে গাড়িটা কোন দিক থেকে? ব্যাংকের এখানে ঘটনা ঘটিয়েছে, এখানেও করছে। এরপরে এইখানেও লোক যে 2 জন আছে, এরা অবস্থা খুব ভালো। একজনের মধ্যে স্পাইনাল কর্ড গেছে গিয়া। আপনারা উদ্ধার করে হয় আমরা সব গাড়ির মালিক হলো অবৈধ ট্রাকের বলি যুবক, পুলিশের ভূমিকায় ক্ষোভ। শ্রীভূমিতে রক্তাক্ত সন্ধ্যা।
জাতীয় সড়কে মৃত্যুপাত, দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা বাইকের, অবৈধ ট্রাকের বলি যুবক, জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে দিল ছাড়পত্র, অবহেলার দায় কার? পুলিশের গাফিলতিতে জাতীয় সড়কে মৃত্যু, টহল কোথায় ছিল? পুলিশের ভূমিকায় ক্ষোভ, সন্তান হারিয়ে কাঁদছে পরিবার। শ্রীভূমির কানিশাইল এলাকায় জাতীয় সড়কে বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্তব্ধ করে দিয়েছে গোটা অঞ্চলকে। অবৈধভাবে জাতীয় সড়কের মাঝেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেল সজোরে ধাক্কা মারতে মুহূর্তে রক্তাক্ত হয়ে ওঠে রাস্তা। ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক, আর এক যুবক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে TR01 AR 1731 নম্বরের একটি মাল বোঝাই ট্রাক দীর্ঘ সময় ধরে জাতীয় সড়কের উপর বেআইনিভাবে দাঁড়িয়েছিল। না ছিল কোনো সতর্ক বার্তা, না ছিল হ্যাজার্ড লাইট, না ছিল ট্রাফিক নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা AS10E 3475 নম্বরের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে বাইকে থাকা দুই যুবক ছিটকে কয়েক মিটার দূরে গিয়ে সড়কের উপর ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অপর যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় ফের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন ও জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় সড়কের মতো রাস্তায় কিভাবে ঘন্টার পর ঘন্টা একটি ট্রাক দাঁড়িয়ে থাকে? কোথায় ছিল টহল পুলিশ? কোথায় ছিল ট্রাফিক নজরদারি? দুর্ঘটনা ঘটার পরই শুধু তৎপরতা দেখালে তো প্রাণ ফিরে আসবে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় প্রায়ই রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়, কিন্তু প্রশাসনের কোনো নজরদারি নেই। বারবার অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। তারই মাসুল আজ দিতে হলো দুই যুবককে, একজন প্রাণ দিয়ে আরেকজনকে মৃত্যুর সঙ্গে লড়াই করে। একটি পরিবারের কোল খালি হয়ে গেল, আরেকটি পরিবার হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েছে। অথচ দায় এড়াতে ব্যস্ত থাকবে কর্তৃপক্ষ, এমনটাই আশঙ্কা সাধারণ মানুষের। এলাকাবাসীর দাবি, অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং জাতীয় সড়কে অবৈধভাবে গাড়ি দাঁড় করানো বন্ধ, কঠোর নজরদারি চালু করতে হবে। না হলে এভাবেই আরো কত অত্যাচার প্রাণ ঝরে যাবে, তার হিসাব কে দেবে? বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় অশান্তির আঁচ, আক্রান্ত প্রার্থীরাও। এড়ানো গেল না ভোটের অশান্তি, মারধর থেকে গাড়ি ভাঙচুর, জেলায় জেলায় অশান্তি। বৃহস্পতিবার সকাল থেকে বাংলার 16টি জেলার 152টি আসনে প্রথম দফার বিধানসভা নির্বাচন হচ্ছে। এর পর এই নির্বাচনে দলে দলে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকে বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ থাকার খবর সামনে আসতে থাকে। বড়োয়া বিধানসভার 156 নম্বর বুথ, শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের 212 নম্বর বুথ, মুর্শিদাবাদের কাঁদে বিধানসভার 130 নম্বর বুথ, কোচবিহার টাউন হাই স্কুলের 229 নম্বর বুথ সহ বিভিন্ন বুথে ইভিএম খারাপ থাকায় দেরিতে ভোট গ্রহণ শুরু হয়। এইসব নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান তৃণমূল কংগ্রেস। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে। তবে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ভোটারদের প্রভাবিত এবং হেনস্থা করছেন। ঝাড়গ্রাম ও চোপড়ার মতো এলাকায় ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই সংক্রান্ত প্রায় 100-রও বেশি অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আপাতত দুপুর 2টো পর্যন্ত 700-র বেশি অভিযোগ জমা পড়েছে। প্রথম দফায় ভোট হচ্ছে 16 জেলার মধ্যে 152টি কেন্দ্রে। বিজেপি বলছে সিংহভাগ আসনে তারাই জিততে চলেছে। যদিও বিজেপি দাবি কার্যত হেলায় উড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কি বলছে 2021 সালের বিধানসভা ভোটের রেজাল্ট? কে কোন আসনে কোথায় গিয়েছিল, কি বলছে উত্তরবঙ্গের রেজাল্ট? উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে 2021 সালের নির্বাচনে কোচবিহার জেলার 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2টিতে এবং বিজেপি জয়ী হয়েছিল 7টি আসনে। আলিপুরদুয়ারের 5টি আসনে সবকটিতে বিজেপি জয়লাভ করেছে। সেখানে তৃণমূল কোনো আসন পায়নি। জলপাইগুড়িতে 7টি আসনের মধ্যে তৃণমূল 3টি এবং বিজেপি 4টি আসন পেয়েছিল। কালিম্পংয়ে তৃণমূল বিজেপি কেউই খাতা খুলতে পারেনি। দার্জিলিং জেলায় 5টি আসনে সবকটিতে জয়ী হয়েছিল বিজেপি। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে তৃণমূল 7টি এবং বিজেপি 2টি আসন পেয়েছিল। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে 6টি আসন তৃণমূল ও বিজেপির মধ্যে সমানভাবে 3টি করে ভাগ করে গেছে।
আপনাকে কোথায় অ্যাটাক করা হলো? ধুমসাডাঙ্গি বুথে 221 নম্বর বুথ ধুমসাডাঙ্গি। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা? ওখানে আমি যখন যাচ্ছিলাম, পানপাড়া বলে একটা সাঁতাল পাড়া আছে, সেই সাঁতাল পাড়াতে ওখানে সাঁতালদেরকে ভোট দিতে বাধা দিচ্ছে। ওখানে সব গার্ড আছে, সব তৃণমূলের কতগুলো ছেলে পেলে বাইক টাইক নিয়ে। তো আমি যাওয়া মাত্রই ওখান থেকে আমাদের এক ভোটার বললো যে আমাদেরকে, আমি বললাম কি হয়েছে? তো বললো যে বাধা দিচ্ছে আমাদেরকে। তো আমি বললাম তোমরা সাহসিকতার সঙ্গে ভোট দাও। বলছি কে? আমি বললাম কে বাধা দিচ্ছে? তো কি একটা সাইদুল না কি নাম বললো। হ্যাঁ, পরে দেখলাম যেটা সে লোকটা আমারও চেনা। আমি বললাম ঠিক আছে, তোমরা সাহসিকতার সঙ্গে ভোট দাও, কেউ কিছু ইয়ে পারবে না কিছু। হ্যাঁ, আর আমি তখন এরা গিয়ে করলো কি, আমি তো বললাম ঠিক আছে আমি যাচ্ছি বুথের দিকে যেতেই আমাদের আরেকজন ছিল অনিন্দ্য সাহা, ও ওখান থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে নিয়ে তখন আমাকে বলছে যে শহীদুলের নাম আপনি দিলেন কেন? আমি কোথাও ফোনও করিনি, কিছু না। আমি শুনলাম যে কে করেছে এটা, শহীদুল। আমি শহীদুল নামের সঙ্গে পরিচয় ছিল না, পরে জানলাম যে ওখানকার যে মেম্বার নাকি তার নামই শহীদুল না কি নাম জানো। আচ্ছা, তো যাই হোক, তো ওখানে এলো। তারপর ওরই যেসব সঙ্গ বাঙ্গাগুলো ছিল, যারা চেনে না আমাকে, তারা আমাকে ধাক্কা ধাক্কি আরম্ভ করলো। হ্যাঁ, ধাক্কা ধাক্কি। তারপরে আমি যখন উঠি গাড়িতে, তখন সেই গাড়ি থেকে পেছন থেকে গাড়ির কাঁচটা সব ভেঙে দিল। সে কাঁচটা দিলে আমার সব গায়েটা লেগে, হ্যাঁ, গায়ে মাথাতে সমস্ত। গাড়িটা তো এখনো ব্যবস্থায় ওপেন হয়ে পড়ে আছে। আচ্ছা, এই শহীদুল কোন দল করে? টিএমসি করে। টিএমসি করে। টিএমসি। শহীদুল কি আমাকে কোনো অ্যাটাক করেনি, ওরই সব লোকগুলো ছিল, সব ছেলেপেলেগুলো, ইয়াং ছেলেপেলেগুলো সব। আচ্ছা, অ্যাটাকটা কে করেছে? টিএমসি। টিএমসি। আচ্ছা, টিএমসি ছিল। আপনার গাড়ি ভাঙচুর হয়েছে? গাড়ি ভাঙচুর করে। শারীরিক কোনো ক্ষতি হয়েছে? শারীরিক ক্ষতি বলতে আমাকে ধাক্কাধাক্কি করছে, ঘুষি মেরেছে। হ্যাঁ, ঘুষি মেরেছে, লাত মেরেছে। সেটা আমি যখন উঠছি তখন আমাকে আবার ভেতর থেকে চালানো ঘুষি। তারপরে আমার গাড়ির কাঁচ পেছনে সে কাঁচগুলো ছড়িয়ে এসে আমার গায়ে সব, আমি সব চেহারাতে ফেলেছি, সব কাঁচ আমার সারা শরীরে আমার কাঁচ লেগেছে। আপনি কি এখন হসপিটালে এসেছেন? আমি এখন এসছি, দেখি আমার সপ্তাহে কি অবস্থায় আছি। আপনার নাম? আমার নাম লক্ষণ পান্ডে। আপনি কিসের দায়িত্বে আছেন? আমি বিজেপি আমাদের যে আমাদের এখানে শান্তিভাবে ভোট চলছিল, ওরা হচ্ছে এখানে এসে অশান্তি পাকাচ্ছে। আর কমিশনের তো কোনো নির্দেশ নেই যে প্রার্থী এখানে আসবে, কিন্তু ওরা এসে এখানে গন্ডগোল করছে। হ্যাঁ, বাধা সৃষ্টি করছে, তো এই জন্য তো গন্ডগোল হচ্ছে। ভোটারদের প্রভাবিত করছে, তৃণমূলে ভোট দেওয়ার জন্য বলছে। দেখা গেল যে আপনার এলাকাবাসীরা তার উপরে হচ্ছে চড়া হলেন এবং চোর স্লোগানও দিলেন। হ্যাঁ, দিলেন। উনি যদি আমাদের বুথে এসে, এখানে আসার কোনো যুক্তিই নেই, তবু এসে ভোটারদেরকে বলছে টিএমসিতে ভোট দাও, তাহলে আমাদের কর্মীরা তো এমনিতে চোর করে বলবে। চোরের মতো কাজ করলেই চোর বলবে। হ্যাঁ, লক্ষ্মী ভূঁইয়া। এই 234 নম্বর বুথ ঘোড়ামাল গ্রাম, এই গ্রামে 2021 সালে বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নির্মমভাবে হত্যা করেছিল এই তৃণমূলীরা। এবং এখানে এমন কোনো দিন যায়নি যেখানে বোম না পড়লে সূর্য উঠতো না। এই তৃণমূল নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া থেকে বাহিনী এনে এই গ্রামে এত অত্যাচার করেছিল, মানুষ অতিষ্ঠ হয়েছিল, বহু মানুষ জখম। এই মুহূর্তে এই গ্রামে অসংখ্য মানুষের নামে 30টা 40টা করে কেস দিয়েছে, অশান্তির পরিবেশ তৈরি করেছিল, এই মানুষকে শান্তিতে থাকতে দিয়েছিল না। আমরা এই বাগচা অঞ্চলে আজকে 2.5 বছর বিজেপি অঞ্চলে থাকার জন্য আমরা কিন্তু টোটাল এলাকাটাকে আমরা শান্ত রেখেছি। এবং পাশে আমাদের ভগবানপুর থানা, পাশে সবং থানা, তারা আমাদের বাগচা জনগণকে দুহাত তুলে আশীর্বাদ তুলেছে যে দীর্ঘদিন পরে বাগচা ঠান্ডা, আজকে রাতে ভিতে আমরা যেতে আসতে পারছি এবং এলাকা ঠান্ডা, এইটা আমাদের ধন্যবাদ দিচ্ছে। আজকের যে পরিবেশ, আজকের যে ভোটের দিন, এখানে যারা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে হত্যা করেছিল নির্মমভাবে, তারাই কিছু আজকে মানে জুলুমবাজি করে লাঠি ডাংলে তারাই সারা রাত্রি তাণ্ডব করেছিল। এবং তারা এসে আজকে এখানে ভোটের লাইনে এসে তাণ্ডব চালাচ্ছে। এবং চন্দন মণ্ডল তৃণমূলের প্রার্থী, উনি এসে এখানে ধুমকামুকি করেছিল, তাই এবং ভোটের প্রবচন করেছিল, ভোটকে প্রভাবিত করেছিল। তাদের লাইনে তাদের লোককে তাদের বলছে এই জোড়া ফুলে ভোট দেয়, জোড়া ফুলে ভোট দেয়। দুধ
পাতিল এলাকায় গত কয়েক মাস ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। দিনরাত বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এরই মধ্যে সাম্প্রতিক কাল বৈশাখীর ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং বহু এলাকায় পরিষেবা ব্যাহত হয়। অভিযোগ, সমস্যার কথা জানালে দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মেরামতের জন্য অর্থ দাবি করছেন, যা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। এই পরিস্থিতিতে তন্ময় পুরকায়েতের নেতৃত্বে স্থানীয়রা উধারবন্দ বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেন। তাদের একমাত্র দাবি দ্রুত ও স্থায়ীভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান। স্থানীয়দের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। আজকে আমরা এখানে এসেছি সাব ডিভিশনাল অফিসার আসাম এপিডিসিএল এর এখানে উদারবন্দ সাব ডিভিশনে। আমাদের যে এই যে দুধপাতিল অঞ্চলে যে দুধপাতিল, ছোটো দুধপাতিল, মুরলীধর, হাতিছড়া, এই 4-5টা যে গাঁও পঞ্চায়েত এলাকা আছে, এই 4-5টা গাঁও পঞ্চায়েত এলাকাতে বিগত কিছুদিন থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মানে একদম কারেন্ট নাই বললেই চলে। যদি একটু তুফান দিচ্ছে, একটু মানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে কারেন্ট নেই। তো এই কারেন্ট নাই একটা অঞ্চলকে পুরো অন্ধকারময় করে রাখা গত কয়েকদিন থেকে। প্লাস এখানের অনেকটা ট্রান্সফরমার আছে, যে ট্রান্সফরমারগুলো প্রায় বিকল অবস্থায়, কিন্তু এটা ঠিক করার জন্য যদি কোনো লাইনম্যানকে বলা হয় তাহলে লাইনম্যান পাত্তা দিচ্ছে না। সেই 40 বছর এখানে আমরা এসছি, আসার পরে ইঞ্জিনিয়ারের কথা বলার পরে দেখলাম, উনি নিজেই বললেন যে 40 বছর পুরানা লাইন দিয়ে এখনও লাইন চলছে। তো আমাদের প্রশ্নটা হলো যে এপিডিসিএল যেহেতু একটা কমার্শিয়াল ম্যাটার, কমার্শিয়াল কোম্পানি, এই কোম্পানি কেন আমাদের এই অঞ্চলকে কেন লাইন দিচ্ছে না, কেন লাইন ঠিক মতো পোলগুলো বানাবে না, আমাদের অঞ্চলকে কেন ডিপ্রাইভ করা হবে, সেই কথাগুলো আমরা বলেছি। এবং এখানে বলেছি যে 24 আওয়ার্স যাতে আমাদের এখানে কারেন্ট থাকে, কারেন্ট পাওয়াতে যাতে আমাদের 1 মিনিটেরও জন্য বন্ধ না হয় আগামী দিনে। এবং যত লাইন আছে আপনারা এপিডিসিএল এর ঊর্ধ্বতন ইয়ের কাছে কথা বলুন, কথা বলে আমাদের এখানে যত লাইন আছে, যত পোল আছে, পুরনো যত পোল আছে, সমস্ত পোল বদলি করে আমাদের এখানে নতুন লাইন লাগানো হোক, যাতে আমরা কারেন্ট যাতে 24 ঘন্টা পেতে পারি। তার সঙ্গে আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা কালকের থেকে এখানে যাবেন, যে যে ট্রান্সফরমারগুলো খারাপ আছে, যে যে লাইনগুলো খারাপ আছে সেগুলো সার্ভে করবেন। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যে আমাদের লাইন ঠিক হবে। যদি ঠিক না হয় আগামী দিনে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলন সৃষ্টি করব। পুরো সম্পূর্ণ দুধপাতিল থেকে আমরা মানুষ এনে এই ওদেরকে স্তব্ধ করে আমরা বিরাট আন্দোলন সৃষ্টি করব, যাতে আমরা কারেন্ট ঠিক মতো পাই। নমস্কার, আমরা ছোটো দুধপাতিল জিপি সুভাষনগর গ্রামের ট্রান্সফরমারটা খুবই খারাপ হয়। প্রায় ফার্স্টবার আমরা বদলি করে আসছি। এবার তার তো একদম ঝুলিয়ে গেছে, তার কোনো জায়গায় ছিঁড়াও আছে। ছিঁড়ানোর জন্য আমরা লাইনম্যানকে বারবার ফোন করেছি, উনি যাবে বলে 4 দিন থেকে যাবেই না, যাচ্ছেই না, আরও বড় বড় কথা বলছে। ওনার উপরে আমরা একটা কমপ্লেন করেছি স্যারের কাছে, স্যারে ওটা বলছেন দেখে নেবেন। এইগুলি আমার বক্তব্য শেষ করছি। কাঁঠাল রোডের বেহাল দশা, পূর্ত বিভাগ ও জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি, দ্রুত সংস্কারের দাবি। শিলচরের কাঁঠাল রোডের শোচনীয় অবস্থাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মহারিষি বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও জেলা আয়ুক্তের কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে। ফোরামের সদস্যরা জানান, শিলচর হাইলাকান্দি সড়কের সংযোগস্থল কাঁঠাল পয়েন্ট থেকে ভকতপুর পয়েন্ট পর্যন্ত রাস্তায় বড় বড় গর্ত, জলবদ্ধতা ও ভাঙাচোরা অবস্থার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এই পথে মহারিষি বিদ্যামন্দির সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা যাতায়াত করায় তীব্র যানজট সহ দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এই বিষয়ে গত 22 এপ্রিল নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগের সঙ্গে বৈঠকে জানানো হয়, রাস্তাটির সংস্কারের জন্য প্রাক্কালন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং SOPD জি 2025-26 প্রকল্পে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ফোরামের পক্ষে বিভাগীয় আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, অবিলম্বে প্রয়োজনীয় কার্যাদেশ জারি করে সংস্কার কাজ শুরু না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। মহারিষি বিদ্যামন্দির গার্ডিয়ান ফোরাম থেকে
বিগত 2 বছর থেকে আমরা এই রাস্তাঘাট নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের প্রেস হোক, মিডিয়া হোক, কিংবা আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট কমিশনার তথা চিফ ইঞ্জিনিয়ার সবাইকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম আগে। এবং বিগত যখন সেপ্টেম্বর মাসে স্মারকপত্র দিয়েছিলাম আমরা, তখন পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের অনিরুদ্ধ নাগ মহোদয়, উনি আমাদের এসিউরেন্স দিয়েছিলেন যে আমরা রাস্তা করে দেব। তো যাই হোক, প্রাথমিক অবস্থা উনি ঠিক করে দিয়েছিলেন, আমরা না বলবো না, ওনার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং ওই সময় উনি কি করেছিলেন, আমাদের যে আগ্রহ দেখেছিলাম আমরা, উনি একটা এস্টিমেট বানিয়েছিলেন গুয়াহাটিতে। তো গতকালকে আমরা এই যে অবস্থা রাস্তার, যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিংবা সবচেয়ে বড় কথাটা হলো যে আমাদের স্কুল টাইমের মধ্যে বড় বড় ট্রাক আসছে, বাস আসছে, অন্য ধরনের বাস আসছে। তো এগুলোতে কি হয়, শুধুমাত্র আমাদের স্কুলের বাচ্চাদের প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে আরেকটা স্কুল আছে, প্লাস এই 2-3টা স্কুল, এখানে সরকারি স্কুল আমাদের সামনেই আছে। এই এলাকার জনসাধারণ প্রায় 7 থেকে 8 হাজার লোকের সমস্যা হচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমরা তখন গেছিলাম ডিসি স্যারের কাছে যোগাযোগ করতে, তো ওনাকে পাইনি। তো আমরা ডিডিসি রাজীব রায় স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তো উনি সরকারি কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন, তবু উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন যে ওভার টেলিফোনে যে আমরা সাহায্য করব। তারপরে আমরা গেলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে দেখা করতে, যে স্যার এরকম অবস্থা আমাদের, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা একটা ব্যবস্থা নিন, না হলে তো মুশকিল হয়ে যাচ্ছে। কেননা বাচ্চারা সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারছে না। তো উনি বললেন ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, এবং উনি সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে আলাপ করে দেখেছেন যে ওনাদের টেন্ডার একটা হয়ে গেছে এই রাস্তার ব্যাপারে। গত আমরা যেটা আলোচনা করেছিলাম, আমরা সেটাকে আন্দোলন বলবো না, তো ওই যেটা আলোচনা করছিলাম, সেই আলোচনার উপরে উনি গুয়াহাটিতে এস্টিমেট পাঠিয়েছিলেন, সেই স্ট্যান্ডার্ডটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, গুয়াহাটি ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ইঞ্জিনিয়ার অফিস টেন্ডার হয়ে গেছে। তো আমরা ওনাকে অনুরোধ করেছি যে আপনারা স্যার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয়, সেই টেন্ডারটা যাতে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায় এবং এখানে কাজ শুরু হয়। তো মডেল কোড অফ কন্ডাক্ট একটা এমসিসি চলছে বর্তমানে, তো আশা করি এই এমসিসির পরেই আমাদের কাজটা শুরু হবে। তবুও আমরা স্মারকপত্র দিচ্ছি যাতে আর লেট না হয়।